ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির। প্রধান উপদেষ্টার কাছে নাহিদের অভিযোগ, আসতে পারে ভোট বর্জনের ঘোষণা। আসিফের বক্তব্যেও একই ইঙ্গিত। এখনো 40 আসনে অনড় বিদ্রোহী প্রার্থীরা। তারেক রহমানের সাথে বৈঠকেও মিলছে না সুরাহা। কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিএনপির। বিএনপি জামায়াত এনসিপির অভিযোগের চাপে ইসি। কমিশনের নিরপেক্ষতা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস নির্বাচন কমিশনের। ম্যাজিস্ট্রেটকে হুমকির পর এবার ইউএনওকে নিয়ে রুমিন ফারহানার অভিযোগ। নির্বাচনে জেলা রিটার্নিং কর্মকর্তার নিরপেক্ষ ভূমিকা নিয়ে প্রশ্ন। ঘোষণা দিয়েও কথা রাখেনি বাংলাদেশ জামায়াত ইসলামী। ফজলুল করিমের বরিশাল 6 আসনে থাকছে দাড়িপাল্লার প্রার্থী। কিছুই জানেন না জানালেন হেলাল। কুমিল্লা 4 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থিতা প্রত্যাহার। হাসনাত আব্দুল্লাহকে সমর্থনের কথা জানালেন মাওলানা মোফাজ্জল হোসেন। নির্বাচন সামনে রেখে প্রদমে প্রস্তুতিতে ব্যস্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুরুতে 300 আসনে প্রার্থী দেওয়ার কথা থাকলেও সবশেষ জামায়াত ইসলামীর 10 দলীয় ঐক্যে সমঝোতা করে 30 আসনে মাঠে থাকবে দলটি। এরই মধ্যে 27 আসনে প্রার্থীও ঘোষণা করা হয়েছে জুলাই অভ্যুত্থানের পরে গঠিত দলের পক্ষ থেকে। তবে সব প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবে কিনা এ নিয়ে তৈরি হয়েছে সংশয়। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এবং সব দল সমান সুযোগ পাচ্ছে না বলে অভিযোগ আছে দলের নেতাদের। এ অবস্থায় এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গত রোববার সংবাদ সম্মেলন করে বলেছেন, এনসিপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা পুনর্বিবেচনা করা হবে। দলীয় সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে একটি বিশেষ দলের প্রতি ইসির পক্ষপাতমূলক আচরণ নিয়ে অভিযোগ জানান এনসিপির নেতারা। বিশেষ করে দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি এবং আচরণবিধি ভঙ্গের বিষয়ে ইসি সুস্পষ্টভাবে বিএনপির পক্ষাবলম্বন করছেন বলে মনে করছেন তারা। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গতকাল বিকেলে যমুনা যায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন, একটি সর্বোত্তম নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, নির্বাচন কমিশন ও মাঠ প্রশাসনের যে নিরপেক্ষ আচরণ প্রয়োজন, সেটা মাঠে দেখছেন না তারা। এ বিষয়গুলো প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। নির্বাচন যদি এভাবেই পক্ষপাত দুষ্ট হয়, তার দায় শেষ পর্যন্ত অন্তর্বর্তী সরকারের উপরই আসবে। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব গণমাধ্যমকে বলেন, অনেক আগে থেকে ইসি পুনর্গঠনের দাবি জানিয়ে আসছিলেন তারা। এই দাবিতে শেষমেশ ভোট বর্জনের ঘোষণা আসতে পারে। এনসিপির প্রার্থীদের যে কারণে শোকজ করা হচ্ছে, সেই একই ইস্যুতে অন্য দলের প্রার্থীকে ছাড় দেওয়া হচ্ছে বলে অভিযোগ দলটির নেতাদের। আসিফ বলেন, প্রার্থীদের শোকজ দেওয়া হচ্ছে সম্পূর্ণ পক্ষপাত দুষ্টভাবে এবং একটি মিডিয়া ট্রায়ালের উদ্দেশ্যে। কিন্তু সাদেশে অন্যান্য রাজনৈতিক দলের প্রার্থীরা দলের নাম, মার্কা বা নেতাদের ছবি ব্যবহার করে পোস্টার, ফেস্টুন ও বিলবোর্ডের প্রচারণা চালাচ্ছেন, যা স্পষ্টভাবেই আচরণবিধি লঙ্ঘন। তবে তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন বা স্থানীয় রিটার্নিং কর্মকর্তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলেও অভিযোগ তার। মঙ্গলবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক আজকের পত্রিকা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। পুরো দমেই প্রচারণা শুরু হবে শিগগিরই। সবশেষ 17 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপি এবার ভোটের মাঠে অন্যতম ফেভারিট। তবে দলটির দুশ্চিন্তা হয়ে আবির্ভাব ঘটেছে বিদ্রোহী প্রার্থী ইস্যু। এরকম অনেকে সরে দাঁড়ালেও এখনও রুমিন ফারহানা, হাসান মামুনের মতোই 40টি আসনে ভোটের মাঠে আছেন বিএনপির অর্ধশতাধিক বিদ্রোহী। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হিসেবে নতুন ইস্যু গুরুত্বপূর্ণ 3 আসনে প্রার্থিতা বাতিলের ঘটনা। তবে বিএনপি নেতারা বলছেন, ফ্যাক্টর হবে না বিদ্রোহীরা। অপরদিকে আইনি লড়াইয়ে প্রার্থিতা ফিরে পাওয়ার চেষ্টা করবেন 3 আসনের নেতারা। মূলত তফসিলের পর আসন ভিত্তিক প্রার্থী ঘোষণা করে বিএনপি। এরপর থেকেই দলটির দুশ্চিন্তা হয়ে দাঁড়ায়
বিদ্রোহীরা। দলটির হিসেবে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে অন্তত 52টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন 91 জন। বিদ্রোহী ঠেকাতে 30 ডিসেম্বর দলটির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনই বহিষ্কার করা হয় 10 নেতাকে, কিন্তু তাতেও মেলেনি সুফল। শেষমেশ সরাসরি হস্তক্ষেপ করতে হয় দলীয় প্রধান তারেক রহমানকে। চেয়ারম্যানের আশ্বাসে এরই মধ্যে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন অন্তত 10 জন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখনো সময় আছে, তারা সময় মতো সিদ্ধান্ত নেবে। আর কেউ যদি সিদ্ধান্ত না নেয় তাহলে তাদের বিরুদ্ধে দলের গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্তে আসতে হবে। এদিকে বিদ্রোহী প্রার্থী নিয়ে টালমাটাল অবস্থার মধ্যেই ঋণ খেলাপি আর দ্বৈত নাগরিকত্বের কারণে কুমিল্লা 4, কুমিল্লা 10 এবং চট্টগ্রাম 2 আসনের প্রার্থীদের অযোগ্য ঘোষণা করেছে ইসি। তবে উচ্চ আদালতে রিট করে প্রার্থীদের ফিরে পাওয়ার সুযোগ এখনো আছে বলছেন দলটির আইন সহায়তা উপকমিটির প্রধান ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বলেন, আইনি প্রক্রিয়ার সুযোগ এখনো রয়েছে। 2024 সালের ডামি নির্বাচনেও কিন্তু দুজন প্রার্থী আপিল বিভাগ পর্যন্ত লড়াই করেছেন। তাই নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধেও অনেক রিট পিটিশন দায়ের হবে বলে মনে করেন তিনি। অন্যদিকে তফসিল অনুযায়ী মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। বিএনপি ভোটের মাঠ থেকে বিদ্রোহীদের সরাতে সময় পাবেন আর মাত্র একদিন। এখন দেখার বিষয় একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় থাকা দলটি নির্বাচন পূর্ববর্তী সময়ে কিভাবে কেমন করে এই পরিস্থিতি সামাল দেয়। তামসিদ মির্জা, যুগান্তর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক অভিযোগ ও পাল্টা অভিযোগে কঠিন চাপে পড়েছে নির্বাচন কমিশন। সাম্প্রতিক সময়ে পোস্টাল ব্যালটে প্রতীক বিন্যাস দ্বৈত নাগরিকত্বের অভিযোগ, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি না হওয়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের অনুমতি দেওয়া সহ বিভিন্ন ইস্যুতে ইসির বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। এমন সব অভিযোগ ঘিরে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে রাজনৈতিক অঙ্গনে। আইন অনুযায়ী বিদেশি নাগরিকত্ব থাকলে তা ত্যাগ না করলে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই, কিন্তু এমন বিধান যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে অভিযোগ করেছে জামায়াত ও এনসিপি। এই পরিস্থিতিতে সোমবার হঠাৎ করেই প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক করেন পুলিশের আইজি বাহারুল আলম। পাশাপাশি পোস্টাল ব্যালট নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ডেকেছে ইসি। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে অভিযোগ পাল্টা অভিযোগ স্বাভাবিক হলেও কিছু গুরুতর অভিযোগ ইসির গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে, যা শেষ পর্যন্ত পুরো নির্বাচনের গ্রহণযোগ্যতার উপর প্রভাব ফেলতে পারে। সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ইসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। তিনি সাংবাদিকদের বলেন, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের পক্ষে রায় দেওয়া হয়েছে। সাবেক নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর বদিউল আলম মজুমদার মনে করেন, বর্তমান পরিস্থিতির জন্য ইসি নিজেই অনেকটা দায়ী। তার মতে সংস্কার প্রস্তাবগুলো আমলে নেওয়া হলে এমন বিতর্ক তৈরি হতো না। বিশেষ করে দ্বৈত নাগরিকত্বের বিষয়ে ইসির অবস্থান অস্পষ্ট ছিল বলে তিনি মন্তব্য করেন। অন্যদিকে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার দাবি করেছেন, ইসি কোনো চাপে নেই। রাজনৈতিক দলগুলোর অভিযোগ ও পরামর্শে কমিশন আরও সমৃদ্ধ হচ্ছে এবং প্রতিটি বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ 3 দলেরই, বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি। তবে নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর আব্দুল আলিম সতর্ক করে বলেন, রাজনৈতিক চাপ অব্যাহত থাকলে ভোট গ্রহণের প্রস্তুতি ব্যাঘাত ঘটতে পারে। তার মতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে এই মুহূর্তে সব দলের সহযোগিতা অত্যন্ত জরুরি। সব মিলিয়ে নির্বাচন কমিশনকে ঘিরে চলমান এই অভিযোগ পাল্টা অভিযোগ নির্বাচনের পরিবেশ ও আস্থার উপর কতটা প্রভাব ফেলবে সেদিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। নির্বাচন সামনে রেখে কয়েকটি আসনে যেন মুখোমুখি অবস্থানে রয়েছে বিএনপির বিদ্রোহী ও জোটের প্রার্থীরা। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বিএনপির সদ্য বহিষ্কৃত নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। এরই মধ্যে একটি অপরাধের জন্য প্রশাসন থেকে 3 বার শাস্তি পেয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি। এবার উল্টো প্রশাসনের বিরুদ্ধে নির্বাচনের দায়িত্ব নিয়ে অভিযোগ এনেছেন ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুকের একটি ভিডিও বার্তায় সরাইল উপজেলার ইউএনওর বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, তিনি খুব অবাক হয়ে লক্ষ্য করেছেন সরাইলের ইউএনওর একটি দাপ্তরিক চিঠি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে।
সন্ধ্যা নাগাদ বিভিন্ন পত্রিকা তাদের অনলাইন পোর্টালগুলোতে দাপ্তরিক চিঠিটি ছাপিয়েছে। তার এই চিঠি একদিনের মধ্যে ভাইরাল হয়ে গেছে। রুমিন অভিযোগ করেন, যে রিটার্নিং কর্মকর্তা তার নিজের সই করা চিঠির গোপনীয়তা 24 ঘন্টা রাখতে পারেন না, তার হাতে 5 লাখ ভোটারের ভোট কিভাবে আমানত হিসেবে ভরসা করে দিবেন সেই প্রশ্ন তুলেন তিনি। কিভাবে নির্বাচনের দিন নির্বাচনের দায়িত্ব সঠিকভাবে সেই রিটার্নিং কর্মকর্তা পালন করবেন সেই প্রশ্ন তুলেন। ভিডিওতে তিনি বলেন, 13 জানুয়ারি আচরণবিধি লঙ্ঘনের বেশ কিছু অভিযোগ জেলা রিটার্নিং অফিসে দিয়েছিলেন, এখনো কিন্তু তার কোনো আপডেট পাননি। সেই ব্যাপারে সরকারি কর্মকর্তারা কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা তার জানা নেই। প্রতিদ্বন্দ্বী কিংবা বিএনপি সমর্থিত প্রার্থী যিনি মাঠে আছেন তিনি প্রতিদিন মাইকিং করে বড় বড় জনসভা করছেন। তার ফাইলও সংযুক্ত করে সরকারি দপ্তরে জমা দেওয়া হয়েছে। এখন পর্যন্ত তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে দেখা যায়নি বলেও অভিযোগ এই স্বতন্ত্র প্রার্থীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সামনে রেখে ইসলামী দলগুলোর মধ্যে ঘোষিত আসন সমঝোতা এখন বিশ্বাসযোগ্যতা সংকটে পড়েছে। একদিকে প্রকাশ্য ঘোষণা, অন্যদিকে মাঠের বাস্তবতা। এই দুইয়ের ফারাক ঘিরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীর সম্পর্ক নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন বাড়ছে। গত 18 জানুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের গণমাধ্যমকে জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের আসনে জামায়াতে ইসলামী প্রার্থী দেবে না। ওই ঘোষণার পর দুই দলের মধ্যে সমঝোতা হয়েছে বলে ধারণা তৈরি হয়। তবে সময় গড়াতেই সেই ঘোষণার সঙ্গে বাস্তবতার অমিল স্পষ্ট হতে শুরু করে। বরিশালের একটি আসনে ইসলামী আন্দোলনকে ছাড় দেওয়া হলেও আমিরের আসন হিসেবে পরিচিত বরিশাল সদর আসনে জামায়াতের প্রার্থী বহাল থাকছেন বলে ইঙ্গিত পাওয়া যায়। সোমবার রাতে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল সদর আসনে দাড়িপাল্লা প্রতীকের মনোনীত প্রার্থী মুয়াজ্জম হোসেন হেলাল তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ফটোকার্ড প্রকাশ করেন। ফটোকার্ডে উল্লেখ করা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশাল 5 ও 6 আসনে প্রার্থী হয়েছেন। একই সঙ্গে জানানো হয়, বরিশাল 6 আসনে জামায়াতে ইসলামী তাদের প্রার্থিতা প্রত্যাহার করবে। ওই আসনে দলটির প্রার্থী বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাহমুদুন নবী। ফটোকার্ড প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা শুরু হয়। ইসলামী আন্দোলনের নেতারা জানান, চরমনাই ইউনিয়ন বরিশাল সদর আসনের গুরুত্বপূর্ণ অংশ হওয়ায় সদর আসনটি দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজওয়াল করিমের আসন হিসেবে বিবেচিত। অতীতেও এই আসনে তার পক্ষে মুফতি ফয়জুল করিম প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের অভিযোগ, আমিরের আসন ছাড়ার ঘোষণা দিলেও বাস্তবে জামায়াতে ইসলামী বরিশাল 6 আসন ছাড়ছে, যা রাজনৈতিক কৌশল বলে তারা মনে করছেন। এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াজ্জম হোসেন হেলাল জানান, বরিশাল সদর আসনে প্রার্থিতা প্রত্যাহারের বিষয়ে এখনো কোনো দলীয় নির্দেশনা তিনি পাননি। তবে দল যদি এ বিষয়ে সিদ্ধান্ত নেয় তাহলে সেই সিদ্ধান্ত তিনি মেনে নেবেন। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন 10 দলীয় জোট প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে কুমিল্লা 4 আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন বাংলাদেশ খিলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জল হোসেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার বেলা 11টায় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছে ওই মনোনয়ন প্রত্যাহার করেন। এছাড়াও জামায়াতের নেতৃত্বাধীন 10 দলীয় জোটের আরেক শরিক দল খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মুজিবুর রহমান প্রার্থিতা প্রত্যাহার করার কথা রয়েছে। এর আগে আসন সমঝোতায় হাসনাত আব্দুল্লাহকে স্বাগত জানিয়ে কুমিল্লা 4 অর্থাৎ দেবিদ্বার আসন থেকে সরে দাঁড়ান জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। গত 28 ডিসেম্বর রাতে 10:30টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এই ঘোষণা দেন। যদিও জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ বলেন, কেন্দ্রীয় জামায়াতের দায়িত্বশীলদের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর রাজনৈতিক লক্ষ্যে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আমি বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক প্রার্থী ছিলাম দেবিদ্বারে। তো আজকে আল্লামা মামুনুল হক সহ বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ 10 দলীয় জোট ঐক্য হওয়াতে আমাদের কেন্দ্রের নির্দেশ অনুযায়ী আজকে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করেছি। আর আজকে আমি মনে করি যে হাসানাত একজন যোগ্য প্রার্থী। আর আমাদের 10 দলীয় জোট থেকে হাসানাতকে এই দেবিদ্বার 4 থেকে ওনাকে দেওয়া হয়েছে, কুমিল্লা 4 দেবিদ্বার থেকে ওনাকে ঘোষণা করা হয়েছে। আমি ওনাকে সমর্থন করলাম এবং আমার যত নেতাকর্মী রয়েছে দেবিদ্বারে, আমি বলবো সর্বস্তরের নেতাকর্মী আমরা সবাই ইনশাল্লাহ 12ই ফেব্রুয়ারিতে
হাসানাত আবদুল্লাহ ভাইকে শাপলাকলিতে ভোট দিয়ে জয়যুক্ত করে বিজয়ের মালা গলাত পরিয়ে আমরা বিজয়ের মিছিল করব দেবিদ্বার উপজেলাতে ইনশাল্লাহ।